শুভ সকাল শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করছি। আজ আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় থেকে মাল খতিয়ান প্রস্তুত করা শিখব। মজুদ ব্যবসায়ের সাথে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলি এবং উৎপাদনের সাথে জড়িত ব্যবসা প্রতিষ্ঠানগুলি তাদের মুনাফা নির্ণয়ের জন্য মাল খতিয়ান প্রস্তুত করে থাকে। এই মাল খতিয়ান থেকে তারা বিক্রিত পণ্যের ব্যয় এবং মজুদ পণ্যের মূল্য জানতে পারে। বিভিন্ন পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করা যায়, তার মধ্যে একটি পদ্ধতি আজকে আমরা শিখব, সেটি হচ্ছে ফিফো পদ্ধতি। আজকের শিখন তাই আমি নির্ধারণ করেছি ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে পারবে শিক্ষার্থীবৃন্দ। এই শিখন ফলকে অর্জন করবার জন্য আমরা একটু উদ্দীপকের সাহায্য নেব। উদ্দীপকটি আমরা সমাধান করব এবং তার মধ্য দিয়ে আমরা কিভাবে মাল খতিয়ান ফিফো পদ্ধতিতে করা যায় সেটা আমরা শিখব। তো ফিফো শব্দটিকে যদি একটু এলাবোরেট করি তাহলে দাঁড়ায় ফার্স্ট ইন ফার্স্ট আউট, এফ ফর ফার্স্ট, আই ফর ইন, এফ ফর ফার্স্ট, ও ফর আউট। এই ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগে আগমন আগে নির্গমন পদ্ধতি বা আগের মাল আগে ছাড়া পদ্ধতি। তো এই আগের মাল আগে ছাড়া এই কাজটি আমি কখন করব, কিভাবে করব, সেটি আমি যখনই অঙ্কটি সমাধান করব তখন আমরা ভালো বুঝতে পারবো এবং সেই পর্যায়ে এই বিষয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো আমি এবার যেহেতু এই ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে গেলে আমাদের একটি উদ্দীপকের প্রয়োজন হবে, সেই উদ্দীপকটি আমি তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেটি পড়ে দিব, তোমরা খাতায় সেটা লিখে ফেলবে এবং তারপরে এটি সমাধান করে আমরা ফিফো পদ্ধতিতে কিভাবে মাল খতিয়ান প্রস্তুত করতে হয় সেটা শিখব। তো দেখো এখানে আছে সমস্যা। ওভি ট্রেডার্সের 2016 সালের ডিসেম্বর মাসে মজুদ পণ্য ক্রয় ও বিক্রয় নিম্নে উপস্থাপিত হলো। মজুদ পণ্য ডিসেম্বর 1 500 একক @8 টাকা, মূল্য আসতেছে 4000 টাকা। এই যে এ দিয়ে গোল দেওয়া এটাকে বলি @ বা হার। তো এখানে 8 টাকা হারে 500 একক মাল ডিসেম্বরের 1 তারিখে মজুদ পণ্য ছিল, এর মূল্য ছিল 4000 টাকা। এরপরে ছিল ক্রয় সমূহ 12, 20 এবং 31 তারিখে। 12 তারিখে ছিল 900 একক 9 টাকা হারে, মূল্য ছিল 8100 টাকা। 20 তারিখে 800 একক 10 টাকা হারে, মূল্য ছিল 8000 টাকা। 31 তারিখে 600 একক 11 টাকা হারে, মূল্য ছিল 6600 টাকা। এইগুলো ছিল ক্রয়। আর বিক্রয় ছিল 16 তারিখে 1100 একক, 26 তারিখে 700 একক। নিচে বলা আছে করণীয় ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা এই উদ্দীপকটি যদি ফিফো পদ্ধতিতে এর সমাধান করতে চাই বা মাল খতিয়ান প্রস্তুত করতে চাই, তাহলে আমি প্রথমে মাল খতিয়ানের ছক কেমন হবে সেটা কিভাবে কাটতে হবে তোমাদের দেখিয়ে দেবো এবং তোমরা সেভাবে খাতায় ছকটি কাটবে এবং তারপরে এটি সমাধান করব। দেখো প্রথমে তুমি মোটা করে একটি ঘর করো, এখানে উপরে একটি দাগ দাও, তার বেশ কিছুটা নিচে আরেকটি দাগ দাও। দুইটি দাগ আমি দিয়ে ফেললাম। দেওয়ার পরে বাম দিক দিয়ে এইভাবে একটি ঘর নিব, এইটার ঘরের নাম হবে তারিখ এবং তারপর আরেকটি ঘর নিব, সেটার নাম হবে বিবরণ। দুইটি ঘর নেওয়ার পরে বাকি যে অংশটা থাকলো সেটাকে সমান 3টা ভাগে ভাগ করব। এখান থেকে একটি দাগ দিয়ে একটি ভাগ, এখান থেকে একটি দাগ দিয়ে এই একটি ভাগ, আর ওই থাকলো আরেকটি ভাগ। এই 3টি ভাগ আমি ওইখান থেকে করে নিলাম। এইবার এই যে মোটা যে 2টি দাগ দিয়েছিলাম এর মাঝখান দিয়ে আরেকটি দাগ দেব। দেওয়ার পরে এই যে আমার 3টে অংশ আছে, এই 3 অংশের নাম উপরে লিখতেছি আমি। ক্রয় অথবা প্রাপ্তি যে কোনো একটি লিখবো, বিক্রয় অথবা ইস্যু যে কোনো একটি লিখবো এবং উদ্ধৃত অঙ্কে যেটি দেওয়া থাকবে আমি সেটি লিখবো। এরপরে আমি কি করব, এই প্রত্যেকটা ঘরকে আবার 3টা করে নিচের এই মাঝখানের দাগের থেকে নিচের দিকে 2টা করে দাগ দিয়ে 3টি করে ঘর করে নেব। এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, দেওয়ার পরে এখানে 3টা ঘর হলো, এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, এখানে 3টি ঘর হলো, এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, এখানেও 3টি ঘর হলো। এই ঘরগুলির নাম 3টা ধাপে একই হচ্ছে। প্রথমটা পরিমাণ, দ্বিতীয়টা দর বা হার টাকা, তৃতীয়টা মূল্য টাকা। পরিমাণ, দর বা হার টাকা, মূল্য টাকা, পরিমাণ, দর বা হার টাকা, মূল্য টাকা, এইভাবে আমি লিখে ফেললাম। এই আমার কিন্তু ছক হয়ে গেল। এরপরে আমি নিচে দেখো কতগুলো দাগ দিয়ে রেখেছি,
এই দাগগুলো কিন্তু তোমরা আগে দিবে না। তোমরা অঙ্কটি যখন সমাধান করবে তখন এক একটি লেনদেন তুমি লিপিবদ্ধ করবে, তারপর একটি করে দাগ দিবে। আমি এখানেও একটি এন্ট্রি অন্তর্ভুক্ত করে রেখেছি, এটা তোমরা আমি এখন বুঝিয়ে দেবো। ওটা করার পরে তারপর একটি দাগ দিবে, আবার আরেকটি লেনদেন লিপিবদ্ধ করবে, আবার একটি দাগ দিবে, এভাবে দাগগুলি দিতে দিতে তারপরে আসবে। আমি সময় বাঁচানোর জন্য দাগগুলি দিয়ে রেখেছি। তো যাই হোক, এবার যদি অঙ্কটি আমি করতে চাই, তো এই ছক আমার প্রথমে আঁকা হয়ে গেল। ছক আঁকার পর আমি কি করব, আমি শিরোনাম লিখব। কি শিরোনাম? উপরে লিখতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, তারপরে মাল খতিয়ান, তারপরে ফিফো পদ্ধতি, এই কথাটি লিখতে হবে। যে পদ্ধতিতে অঙ্ক করবো সেটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। এইটা ছিল অভি ট্রেডার্সের অঙ্ক। আমি প্রথমে লিখবো অভি ট্রেডার্স, তারপরে মাল খতিয়ান, ফিফো পদ্ধতিতে অঙ্ক করতে বলা হয়েছে, আমি লিখেছি ব্র্যাকেটে ফিফো পদ্ধতি। এই পাশে আমাকে লিখে দিতে হবে কাঁচামালের সর্বোচ্চ মাত্রা লিখে ডট ডট ডট, সর্বনিম্ন মাত্রা ডট ডট ডট, পূর্ণ ফরমাইশ মাত্রা, ওটাও ডট ডট দিয়ে রাখতে হবে। আর এই পাশে মাল ডট ডট, কোড নাম্বার ডট ডট, বিল নাম্বার ডট ডট, অবস্থান ডট ডট। এই যে আমি দুই পাশে কতগুলো কথা লিখলাম, এই কথাগুলোর তথ্য সাধারণত অঙ্কে দেওয়া থাকে না, এটা ফর্মালিটিস মেনটেন করার জন্য আমাদের লিখতে হয়। তবে পরীক্ষার হলে যদি আমার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় না থাকে, আমি এই অংশ অ্যাভয়েড করতে পারি, যদি নিহাতি আমার হাতে সময় না থাকে। তবে শিরোনাম অবশ্যই লিখতে হবে এবং তারপরে অঙ্কগুলি বাদবাকি যে অংশটি সেটি তোমাকে কিন্তু ঠিকমতো করতে হবে। তো যাই হোক, এবার আমি এই অঙ্কটিকে, উদ্দীপকটিকে এখানে উপস্থাপন করি। প্রথমে ছিল ডিসেম্বরের 1 তারিখে 500 একক 8 টাকা হারে মোট 4000 টাকার মাল। এই যে ডিসেম্বরের 1 তারিখ, যে কোনো মাসের 1 তারিখে যে উদ্বৃত্ত থাকে সেটাকে বলা হয় প্রারম্ভিক উদ্বৃত্ত বা প্রারম্ভিক মজুদ। আর 31 তারিখ বা 30 তারিখ, মাসের শেষ তারিখে যে উদ্বৃত্ত থাকে সেটাকে বলা হয় সমাপনী মজুদ। তাহলে এইটা আমার প্রারম্ভিক মজুদ। তাই আমি ডিসেম্বরের 1 তারিখ, এখানে 2016 সালের অঙ্ক আমি লিখবো 2016 ডিসেম্বর 1 প্রারম্ভিক মজুদ লিখলাম কত, 500 একক 8 টাকা হারে। 500 একক 8 টাকা হারে মূল্য আসতেছে 4000 টাকা। এইভাবে আমি লিখে ফেলবো। লেখার পরে নিচে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম। এই আমার 1 তারিখের লেনদেনটি লিপিবদ্ধ হয়ে গেল। এরপরে আমার আসবে কত, এরপরে আমি দেখো এখানে তারিখগুলো কিন্তু ধারাবাহিকভাবে লেখা নেই, একটু এলোমেলো আছে। আমাকে কিন্তু এইখানে পরপর তারিখগুলো লিখতে হবে। অর্থাৎ 1 তারিখের পর 12 তারিখ, তারপর 16 তারিখ, তারপর 20 তারিখ, তারপর 26 তারিখ, তারপর 31 তারিখের লেনদেন আমাকে এখানে লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমি এরপরে 1 তারিখের পর 12 তারিখ, আমি এখানে ডিসেম্বর 12 এটা দিয়ে ফেললাম। তো ডিসেম্বর 12 তারিখে কি হয়েছে, 900 একক 9 টাকা হারে, এইটা ক্রয়। তাহলে আমি এখানে লিখব ক্রয়। ক্রয়ের ঘর দেখো, এই 3টা ঘর, এই যে ক্রয় বা প্রাপ্তি। তাহলে কত একক, 900 একক। আমি এখানে লিখলাম 900 একক, হার কত, 9 টাকা, লিখলাম 9 টাকা হার। তাহলে মূল্য আসবে 8100 টাকা। 12 তারিখে মাল ক্রয় করার পর আমার উদ্বৃত্তের পরিমাণ কত দাঁড়াবে সেটা আমার এখানে লিখতে হবে। উদ্বৃত্ত দাঁড়াবে, আমার আগের 500 মাল ছিল 500 একক 8 টাকা হারে, মূল্য ছিল 4000 টাকা। আজকে মাল কেনা হলো 900 একক 9 টাকা হারে, এইটা ওর সঙ্গে চলে আসবে 900 একক 9 টাকা হারে 8100 টাকা। এই ক্রয় করার পরে আমি ক্রয় এখানে দেখালাম এবং আমার উদ্বৃত্ত কত সেটা এখানে দেখালাম। এইভাবে আমি ক্রয় থাকলে এইভাবে দেখাবো, আশা করি বুঝতে পেরেছো। এরপরে 12 তারিখের পর যে তারিখটা আছে সেখানে আমি চলে যাব। 12 তারিখের পর আছে 16 তারিখ, তাহলে এখানে দিব 16 তারিখ। 16 তারিখে কি হয়েছে, 16 তারিখে বিক্রয় 1100 একক, তাহলে আমি এখানে লিখবো বিক্রয়। বিক্রয়, বিক্রয়ের ঘর কই, এই। তাহলে এইখানে আমি লিখবো বিক্রয় 1100 একক। তাহলে 1100 একক লেখার সময় যে সমস্যাটি আমার, সেটি হচ্ছে আমার স্টকের দিকে যদি লক্ষ্য করি, মজুদ পণ্যের যে উদ্বৃত্ত আছে তার দিকে লক্ষ্য করি, যে আমার
ভান্ডারে বা গুদামে 500 একক আছে 8 টাকা রেটের মাল, 900 একক আছে 9 টাকা রেটের মাল, এর থেকে কোন মালকে আমি বিক্রয় বেশি করব, কোনটার থেকে আগে বিক্রয় দেখাবো, এটা আমাকে নির্ধারণ করার জন্য এই পদ্ধতির সাহায্য নিতে হচ্ছে। এখানে বলা হয়েছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ এই দুই রকম মালের মধ্যে যে মাল আমার গুদামে বা ভান্ডারে আগে এসেছে সেই মাল আমি আগে বিক্রয় দেখাবো। এক্ষেত্রে আমার 8 টাকা রেটের মালটা এটা আগে এসেছে, তাহলে আমি আগে প্রথমে 8 টাকা রেট থেকে, এখানে 8 টাকা রেটের মাল আছে 500 একক, তাহলে আমি এখান থেকে নিব 500 একক 8 টাকা হারে 4000 টাকা। 500 একক 8 টাকা হারে 4000 টাকা আমি এখানে নিলাম। তা আমার ওই দিন কিন্তু 16 তারিখে বিক্রয় দেখাতে হবে টোটাল 1100, তাহলে 1100 যদি দেখাতে চাই, আমি 500 আগের মাল ছিল এটা আমি আগে নিলাম, তাহলে আরও আমার 600 একক মালের প্রয়োজন হবে। এই 600 একক আমি নিচে 9 টাকা রেটের যে মাল আছে ওখান থেকে নিব। এই আমার 6/5 একক মাল বিক্রয় ইস্যু দেখানো হলো। এরপর আমার উদ্বৃত্ত থাকবে কত, এই 500 একক এখানে চলে গেছে, আর 900 থেকে 600 চলে গেছে, তাহলে থাকবে 300 একক। 300 একক 9 টাকা হারে মূল্য থাকবে 2700 টাকা। আশা করি এই বিক্রয়ের এন্ট্রিটি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো এই যে ফিফো পদ্ধতি বা অন্য যে পদ্ধতিতে আমি অঙ্ক করি না কেন সেইটার কাজটা কিন্তু থাকে বিক্রয়ের এই অংশে, অর্থাৎ বিক্রয় করার সময় আমি ফিফো লিফো এভারেজ বা যে পদ্ধতিতে করি সেইটাকে এই পদ্ধতিতে বিবেচনা করে আমার এখানে ইস্যু বা বিক্রয় দেখাতে হয়। এখানে যেহেতু আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে করছি, তাই ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে এখানে বিক্রয় ইস্যু দেখালাম। এরপরে 16 তারিখের পর আমার দেখো এরপরে আছে 20 তারিখ, তাহলে এরপরে আমি 20 তারিখ দিলাম। 20 তারিখে কি আছে, 20 তারিখে 800 একক 10 টাকা হারে এটা ছিল ক্রয়, তাহলে আমি এখানে লিখব ক্রয়। ক্রয় ক্রয় এখানে ক্রয়ের ঘর এই, তাহলে এখানে আমি লিখব ক্রয় 800 একক হার হচ্ছে 10 টাকা। 800 একক হার হচ্ছে 10 টাকা, মূল্য আসবে 8000 টাকা। 8000 টাকা। এবার উদ্বৃত্ত দাঁড়াবে কত, উদ্বৃত্ত সবসময় দেখতে হয় আগের যে মাল থাকে সেটা আগে লিখে নিতে হয়। 300 একক 9 টাকা হারে 2700 টাকার মাল আগে ছিল, আজকে কেনা হলো 800 একক 10 টাকা হারে 8000 টাকা। এই আমার কিন্তু ক্রয়ের তারিখের উদ্বৃত্ত দেখানো হলো এবং ক্রয় এখানে আমি দেখালাম। এরপরে দেখো 20 তারিখের পর, 20 তারিখের পর তোমার লেনদেন হয়েছে 26 তারিখ, তাহলে আমি এখানে লিখব 26 তারিখ। 26 তারিখ 26 তারিখে আমাকে বিক্রয় দেখাতে হবে 700 একক, তাহলে বিক্রয়ের অংশটা এই, আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে অঙ্কটা করছি, কাজে আমার দুই রকম রেটের মাল আছে স্টকে, আমি এখান থেকে আগের যে মাল সেটা আগে নিব, তাহলে আমি আগে নিব 300 একক। 300 একক 9 টাকা মূল্যে 9 টাকা হারে 700 টাকা, 2700 টাকা। তাহলে এই যে 300 একক 9 টাকা হারে এটা আমি আগে বিক্রয় ইস্যু দেখালাম, এখন আমার টোটাল বিক্রয় দেখাতে হবে 700 একক, তাহলে 700 একক দেখাতে গেলে আমার আরও 400 একক প্রয়োজন, সেই 400 একক নিব আমি। 800 একক আছে এই যে 10 টাকা রেটের মাল, এখান থেকে ওখান থেকে নিলাম আরও 400 একক, হার হচ্ছে 10 টাকা, টোটাল মূল্য আসতেছে 4000 টাকা। এই আমার 4 আর 3 700 আমি কিন্তু ইস্যু দেখালাম। তো এইটা দেখানোর সময় আমি কিন্তু এই ফিফো পদ্ধতি অনুসরণ করছি, এটাও তাই। তো এইখানে এবার উদ্বৃত্ত থাকবে কত, আমার এই 300 এখানে চলে গেছে, 800 থেকে 400 চলে গেছে, থাকলো এই 800 থেকে আর বাকি 400 থাকবে
10 টাকা রেটে 4000 টাকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইটা কি? এইটা কিন্তু বিক্রয় ছিল, এখানে লিখে দেবো কিন্তু আমি বিক্রয়। এরপরে দেখো, এরপরে তোমার আছে 26 তারিখের পর আছে 31 তারিখ। তাহলে আমি এখানে দিব 31 তারিখ। 31 তারিখ কি ছিল? এটা ছিল ক্রয় 600 একক 11 টাকা হারে। তাহলে আমি লিখবো এখানে ক্রয় 600 একক 11 টাকা হারে, মূল্য আসবে 6600 টাকা। তাহলে এবার উদ্বৃত্ত কত দাঁড়াবে? উদ্বৃত্ত ছিল আগে 400 একক 10 টাকা হারে, মূল্য ছিল 4000 টাকা। আর আজকে ক্রয় করা হচ্ছে 600 একক 11 টাকা হারে। তাহলে আমি দিব 611 টাকা হারে, 6600 টাকা। তো এই ক্রয় করার পর আমার উদ্বৃত্ত যেটা থাকলো আমি এখানে লিখে দিলাম। এভাবে ক্রয় এবং বিক্রয় উভয় তারিখে আমাকে কিন্তু উদ্বৃত্ত দেখিয়ে আসতে হবে, এবং বিক্রয় বা ইস্যু দেখানোর সময় আমাকে খেয়াল করতে হবে যে আমার আগের দিন, আগের যে তারিখ, সেই তারিখে আমার উদ্বৃত্ত কত আছে, সেখানে আগের যে মাল আছে সেই মাল থেকে আমি ইস্যু দেখাবো। যদি ওই একটি রেটের মালে আমার টোটাল ইস্যু কমপ্লিট হয়ে যায় তো হলো, যদি কমপ্লিট না হয় তাহলে বাকি মালটুকু আমি পরে যে রেটের মাল আছে সেখান থেকে ইস্যু দেখিয়ে আমি বিক্রয় ইস্যু টোটাল সম্পন্ন করব। টোটালটা যোগ করে দেখা যাবে যে আমার ওই তারিখে যে বিক্রয় ইস্যু আছে, ধরো এইটা 16 তারিখে 1100, এই যে আমি 6 আর 5 1100, আবার 26 তারিখে 700, এই যে 4 আর 3 700 একক আমি এখানে ইস্যু দেখিয়েছি। এইভাবে আমাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে নতুন কোনো সমস্যা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে থাকবে এবং তোমাদের যে ব্যক্তিগত পড়াশোনা সেটা চালিয়ে যাবে। এবং আমরা যতদূর জানতে পারছি তোমাদের হয়তো এই জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারির প্রথমে হয়তো ক্লাস খুলে যেতে পারে। তো সেই সুদিনের প্রতীক্ষায় আমরা থাকবো, এবং তোমাদের একটি সংক্ষিপ্ত সিলেবাসের কথাও মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন, সেটিও যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের পক্ষে আরও সুবিধা হবে এবং তোমাদের পক্ষে অনেক সুবিধা হবে। আমরা সেভাবে তখন সেই সিলেবাসকে কভার করে আমরা পরীক্ষার প্রস্তুতি নেব। তবে ব্যক্তিগত পড়াশোনা এবং যে মাস্ক ব্যবহার করার কথা, বাইরে গেলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব, সেই যে বিষয়গুলি সেটি কিন্তু আমরা অবশ্যই মাথায় রাখবো। আমরা সুস্থ থাকব এবং আমাদের ব্যক্তিগত পড়াশোনা অব্যাহত রাখবো। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় চাইছি। ধন্যবাদ সকলকে।